আমাদের বিশেষ করে বাড়ির সদস্যরা এত স্ট্রিক্ট থেকে ভাবে তাদেরকে মানে কি বলবো একদম শিশুর মতো আচরণ করে তাকে এমন মানা করা হয়, এমন দেখা গেছে তিনি বাইরে গিয়ে প্রচুর খেয়ে ফেলছেন আপনার অজান্তে। এই স্ট্রিক্টনেসটা কিন্তু খুব একটা জরুরি। আমি অন্তত বলি আমাদের অভিজ্ঞতায় যে আপনি এরকম কখনো বলেনি যে কোনো ডায়াবেটিক রোগী একটা মিষ্টি কোনোদিন খেতে পারবে না, এটা কখনোই বলেনি। আপনি তাকে দেবেন যেদিন বা যিনি খাচ্ছেন তাকে সেদিন অন্য কার্বোহাইড্রেট কনজাম্পশনটাকে কমাতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা খুব জরুরি। নমস্কার, সবাই আপডেটসকে অনেক ধন্যবাদ যে তারা প্রবীণদের ভালো থাকার যে চাবিকাঠি, সেই চাবিকাঠি নিয়ে তারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের আলোচনার সুযোগ করে দিচ্ছেন, এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সংস্থা বাজু হেরিটেজ ফাউন্ডেশন এবং পিডিয়াট্রিক সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তার যে পশ্চিমবঙ্গ শাখা, সকলের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব যে বয়সকালে পুষ্টির কি গুরুত্ব। এই জায়গাটাতে আমাদের বিভিন্ন ক্ষেত্রেই পুষ্টি ব্যাপারটা আমাদের অনালোকিত একটা জায়গা বা অনালোচিত একটা জায়গা, সেরকম ভাবে পুষ্টি নিয়ে খুব একটা আমরা আলোচনা করি না, এবং আমাদের বেশিরভাগ মানুষেরই লক্ষ্য থাকে এই অসুখ হলে কি ওষুধ খাবো, এই ব্যাপারগুলোতে আমরা যতটা না সচেতন, কিন্তু কি খাবার খাবো সেটা কিন্তু আমরা খুব একটা সচেতন নই। এবং বয়সকালে কিন্তু সেটার আরো বেশি গুরুত্ব, কারণ আমরা আগের এপিসোডেও বলেছি বা চেষ্টা করেছি যে বয়সকালে যে চিকিৎসাটা সেটা একটা সামগ্রিক চিকিৎসা পদ্ধতি। সেই চিকিৎসা পদ্ধতিতে আমাদের ওষুধ যেমন একটা অত্যাবশ্যকীয় জিনিস, অবশ্যই ওষুধের প্রয়োজন, কিন্তু ওষুধের সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে বয়স্ক মানুষটিকে যার যেটুকুনি পুষ্টি তার দরকার সেটা কি তিনি পাচ্ছেন। পুষ্টি মানেই কিন্তু বেশি খাওয়া নয়, আবার পুষ্টি মানেই কম খাওয়া নয়। আমাদের অনেকেরই ধারণা যে আমরা একটু বেশি খেয়ে নিলাম তাহলেই আমার বুঝি খুব পুষ্টি হলো। আবার অনেকের ধারণা না 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 এই জিনিস খাবেন না, কম খেতে হবে। দুটোই ভুল ধারণা। পুষ্টি আবার একজন বয়স্ক মানুষ আরেকজন বয়স্ক মানুষের সাথে সমানভাবে খাবেন, উনি কেন খাচ্ছেন না বা উনি কেন এতটা খেলে আমি কেন খাবো না, এটাও কিন্তু নয়। কারণ এটা কিন্তু কাস্টমাইজ, যদি বলেন কিছু ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ পুষ্টিটা। ফলে পুষ্টির কি গুরুত্ব, প্রথম কথা হচ্ছে যে আমাদের শরীরে এই যে যাবতীয় এনার্জি, তার মূল উপাদানটাই হচ্ছে, তার মূল সোর্সটাই হচ্ছে আমাদের পুষ্টি থেকে। সেই এনার্জির মধ্যে কার্বোহাইড্রেট থেকেই মূলত আসে, তাছাড়া আমাদের প্রোটিনও থেকেও কিছুটা আসে। আমাদের অনেকের ধারণা যে প্রোটিন হয়তো শুধুমাত্র বডি বিল্ডিং, মাসেল তৈরিতে হেল্প করে, কিন্তু তা নয়। প্রোটিনের থেকে কিন্তু পরবর্তীকালে আমাদের বিপাকীয় ক্রিয়ায় কিন্তু সেটা কার্বোহাইড্রেটও কনভার্সন হয়, সেখান থেকেও কিন্তু কিছু এনার্জি আমরা পাই। ফ্যাট থেকে আমরা সবচেয়ে বেশি পাই হিসেব অনুযায়ী, যদি আমরা কিলো ক্যালোরিতে কনভার্ট করে দেখি, কিন্তু ফ্যাট বেশি খাওয়া যাবে না। তার মানে একেবারে কম খাওয়া বা খাবো না সেটাও কিন্তু নয়। কারণ আমাদের একটা জিনিস মনে রাখবেন যে পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, এটা হচ্ছে আমাদের কোষের যে পর্দা তার গঠন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কোষ হচ্ছে একক, সেই এককের যে পর্দা তার গঠনে প্রোটিন, তারপরে লিপিড, তারপরে প্রোটিন। তাহলে লিপিড আমরা একেবারে আমাদের থেকে অচ্ছুত থাকবে, এটাও কিন্তু কোনোভাবে কাম্য নয়। ফলে আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদের পুষ্টির মধ্যে মেইন কথা হচ্ছে যে আমাদের উপাদানগত যে জিনিসগুলো, কার্বোহাইড্রেটও আমরা খাবো, প্রোটিনও খাবো, ফ্যাটও খাবো, কিন্তু সেই উপাদানগুলো যেন আমাদের শরীরের যে প্রয়োজনীয়তা সেটাকে মেটায়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি উপাদান? এবার এটা আমার পক্ষে আপনাকে এক একজনকে বলে দেওয়া মুশকিল। সেটার জন্যই আপনাকে আপনার চিকিৎসককে পরামর্শ নিতে হবে, কারণ এই পুষ্টি নির্ভর করে আপনার কি কি অসুখ রয়েছে, কি কি দীর্ঘস্থায়ী অসুখগুলোতে আপনি ভুগছেন তার উপরে। কারণ যাদের ধরুন ডায়াবেটিস রয়েছে, নিশ্চয়ই তারা ফ্রিলি সুগারের বা কার্বোহাইড্রেট জাতীয় ওষুধ খেতে পারবে, মানে খাবার খেতে পারবেন না। যাদের রিনাল ডিজিজ, অর্থাৎ যাদের কিডনি ফাংশন সেরকম ভাবে ভালো নয়, সবাইকে ভয় পাওয়ার কিছু নেই, প্রাইমারি স্টেজে অনেকে ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কিন্তু লিমিট করতে হবে।
আবার যাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ঘটিত সমস্যা রয়েছে, বিশেষত আমাদের করোনারি আর্টারি ডিজিজ, হ্যাঁ, যাদের সেক্ষেত্রে আমাদের ফ্যাট উপাদান সেটা গ্রহণে আমাদের লিমিটেশনের দরকার। কিন্তু একটা জিনিস অনেকেই আমাদের যে বার্তাটা দেওয়ার জন্য, ডায়াবেটিক রোগী তাকে আমরা আমাদের বিশেষ করে বাড়ির সদস্যরা এত স্ট্রিক্ট থেকে ভাবে তাদেরকে মানে কি বলবো একদম শিশুর মতো আচরণ করে তাকে এমন মানা করা হয়, এমন দেখা গেছে তিনি বাইরে গিয়ে প্রচুর খেয়ে ফেলছেন আপনার অজান্তে। এই স্ট্রিক্টনেসটা কিন্তু খুব একটা জরুরি। আমি অন্তত বলি আমাদের অভিজ্ঞতায় যে আপনি এরকম কখনো বলেনি যে কোনো ডায়াবেটিক রোগী একটা মিষ্টি কোনোদিন খেতে পারবে না, এটা কখনোই বলেনি। আপনি তাকে দেবেন যেদিন বা যিনি খাচ্ছেন তাকে সেদিন অন্য কার্বোহাইড্রেট কনজাম্পশনটাকে কমাতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা খুব জরুরি। বয়স্ক মানুষ আমাদের এমন দেখেছে আমার অভিজ্ঞতায়, 90-92 বছরের মানুষকে কিছুতেই মিষ্টি দিচ্ছে না, অথচ তিনি আমাকে অভিযোগ করছেন ডাক্তারবাবু জানেন একটা মিষ্টি খেতে দেয় না। আমরা কি আপনি প্রতিদিন খেতে চাইছে? বলে না, সপ্তাহে একটা খেতে দেয় না। এই কি তাই নাকি? বলে সপ্তাহে একটা খেতে দেয় না একটা কাকে? 92 বছরের বয়সকে। তিনি আর কবে খাবেন বলুন তো? এবার এগুলো তো ভাবতে হবে আপনাকে, রেশনালি তো চিন্তা করতে হবে। একটা মানুষকে আমি রেস্ট্রিক্ট করবো, কোন জায়গায় রেস্ট্রিক্ট করবো? কিন্তু এর মানে এই নয় যে আমি তাকে অ্যাব্রাপ্টলি খেতে দেবো। অনেক বয়স্ক মানুষ কিন্তু লুকিয়ে চুরিয়ে প্রতিদিন খাচ্ছেন, আমি দেখেছি। এবং সেক্ষেত্রে আমরা যদি একটু মনোভাবটা আমরা পাল্টাই, তাকে যদি ডাক্তারের পরামর্শে ডাক্তারকে জিজ্ঞেস করে একটু ফ্লেক্সিবল হই, তাহলে দেখবেন ওনার ওই যে লুকোচুরিয়ে খাওয়ার প্রবণতাগুলো কিন্তু কমে গেছে। ফলে তিনি কিন্তু সঠিকভাবে তার পুষ্টির ব্যাপারটাকে মেনটেন করতে পারবেন। আরেকটা জিনিস আমি এখানে খুব ডিটেলসে তো যেতে পারবো না, সেটা হচ্ছে বয়স্কদের কোষ্ঠকাঠিন্য একটা বড় সমস্যা। এবং এই কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে বয়স্কদের কিন্তু শাকসবজি খাওয়াটা পরিমাণ কম হয়। তার থেকে বড় ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে তাদের কিন্তু জল পানীয় জল। এরা কিন্তু বয়স্ক মানুষরা কিন্তু অনেক সময় খুব কম খান, অথচ পানীয় জলের বা আমাদের শরীরে জলের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনারা সকলেই জানেন যে আমাদের কোষের প্রোটোপ্লাজমের বড় অংশ হচ্ছে জল, যার মধ্যে আমাদের কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে। তাহলে জল না থাকলে সেগুলো কোথায় যাবে? জলে প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের এই রাসায়নিক বিক্রিয়াগুলো, যত বিক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন হয়, তাহলে সেখানে যদি তার জায়গা না থাকে, না পায়, তাহলে সেটা কোথায় যাবে? তারপরে হচ্ছে যে আমাদের রক্তের 55% প্রায় জল, তাহলে সেই জলের সেটা রক্তের উপাদানের কোথায় কি হবে? তাই জল আমাদের শরীরে কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। কিন্তু জল আবার অতিরিক্ত খাওয়া যাবে না। প্রচুর মানুষ আমাদেরকে বলেন যে আমরা জানেন তো প্রচুর জল খাই, প্রচুর জল খাওয়া যাবে না। কিন্তু আবার অনেক মানুষ খুব কম জল খান, সেটাও কাম্য নয়। কারণ প্রচুর জল খেলে কি হবে, আপনার কিডনি বয়সকালে একটু কম তার কার্যকারিতা, এবার ফলে আপনি জল খাচ্ছেন, কিডনি অতটা ফিল্ট্রেট করতে পারছে না, জল আপনার শরীরের অভ্যন্তরে জমা হচ্ছে। প্রথমে আপনার কোথায় জমা হবে? দেহের ডিপেন্ডেন্ট পার্টে, পায়ের ওখানে জমা হবে, হাতে জমা হবে, মুখটা ফুলবে। এসব করার পরে তার আলটিমেট জায়গা হবে লাংসের ওখানে, আপনার দুটো প্লুরাল মাঝখানে প্লুরাল স্পেসে, না হলে চলে যাবে হার্টে। ফলে কার্ডিয়াক ফেলিওর, লাংসের কার্যকারিতার অভাব এগুলো দেখা দেবে, কিডনি কার্যকারিতার অভাব হতে পারে। তাহলে জল আমি বেশিও খেতে পারবো না। আবার কম খেলে মূত্র উৎপাদনটাই কম হয়ে যাবে, সেক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন হওয়ার চান্স থাকে। তারপরে হচ্ছে যদি অত্যধিক কম জল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স থাকে, কোষ্ঠকাঠিন্য প্রচুর পরিমাণে বাড়ে। প্রচুর বয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ হচ্ছে পরিমিত জল খান না। ফলে জলটা খুব জরুরি। কিন্তু যে সমস্ত মানুষের নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল খাওয়াটা, মানে জল কতটা খাবেন, পান করবেন, সেটা জেনে নেওয়াটা জরুরি। ইউজুয়ালি আমরা বলি সারা মানে এটা যদিও সিজনাল একটু ভ্যারি করে, শীতকালে একটু কম, গরমকালে একটু বেশি, ইউজুয়ালি 2 থেকে 2.5 লিটার পার ডে। শুধু জল নয়, এখানেও একটা কনসেপশন আমাদের ভুল রয়েছে। শুধু জল নয়, আমরা যে কোনো ফ্লুইড অর্থাৎ যে কোনো তরল মাধ্যম
সেটা আমাদের চা কফি থেকে শুরু করে আমাদের ডালের স্যুপ, আমরা যে দুধ খাই, সবটাই কিন্তু এতে কাউন্ট করতে হয়। ফলে যাদের রেস্ট্রিকশনের কথা বলা হয়, অনেক ক্ষেত্রে এই ধারণা ভুল থাকার জন্য তারা কি করেন, জলটাকে লিমিট করেন কিন্তু অন্য পানীয়, অন্য তরল কিছু খান, ফলে তাদের রেস্ট্রিকশনটা ঠিক মতো হয় না। ফলে এই জায়গাটাও কিন্তু খুব জরুরি। ফলে সামগ্রিকভাবে আমাদের যে পুষ্টি এবং পুষ্টির মধ্যে খাদ্যর সাথে সাথে জল, সেটা সঠিক গ্রহণ করা, সেটা ভীষণভাবে জরুরি। এবং আমাদের বয়স্কদের ক্ষেত্রে একটা নিয়ম আমরা বলি মেনে নিতে, সেটা মেনে নিলেই খুব ভালো। সেটা হচ্ছে যে ব্রেকফাস্টটা করবেন রাজার মতো, তার মানে একটু ভারী ব্রেকফাস্ট করবেন। আপনার লাঞ্চ করবেন প্রজার মতো, তার মানে তুলনামূলক আর একটু কম। আর আপনার ডিনার করবেন ভিক্ষুকের মতো, অর্থাৎ অত্যন্ত পরিমিত। কারণ আমাদের বয়স্কদের বিভিন্ন ধরনের যে সমস্যা, বিশেষ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোর প্রবণতা কিন্তু ভোর সকালের দিকে থাকে। যার একটা অন্যতম ইনডিউস ফ্যাক্টর, এটাই মূল কারণ নয় কিন্তু ইনডিউস করে, সেটা হচ্ছে রাতে বেশি পরিমাণে খেয়ে আইঢাই করা, যেটাকে বলে। মানে এই জিনিসটাকে আমরা যদি মেনটেন করি, আমরা কিন্তু আরেকটা হচ্ছে যে স্টোরড ফুড খাবেন না। মানে ফ্রিজে রাখা জিনিস অনেক দিন ধরে ফ্রিজে রাখছেন, তাকে বারবার গরম করছেন, তাকে খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার পেট ভরবে, পুষ্টি হবে না আদৌ। ফলে এই জায়গাগুলোতে বয়স্ক মানুষের যেরকম সচেতনতা, তেমনি তার থেকে আরো অনেক বেশি সচেতনতা তার পরিবারের সদস্যদের, যে বাড়িতে যে বয়স্ক মানুষটি রয়েছেন, তাকে পরিচর্যা তো আলটিমেটলি পরিবারের লোকরাই করবেন। ফলে তাদেরকে কিন্তু এই দিকে দৃষ্টিপাত দেওয়া অত্যন্ত জরুরি। ফলে ভালো খেয়ে সুস্থ খেয়ে মানে পুষ্টি মেনটেন করে সুস্থ সুন্দর জীবনযাপন করবেন, শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে। এটাই ধন্যবাদ।